এই মুহূর্তে যে খবরের দিকে আমি সৈকত নজর রাখবো 3:03 খবরে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সঞ্চার সাথী অ্যাপ। সেই অ্যাপ এবার আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে বাধ্যতামূলকভাবে, আর এতেই পেগাসাসের গন্ধ পাচ্ছে বিরোধীরা। এই গোটা বিষয়টি আপনাদের জানাবো। আর আমি আহেলি আপনাদের জানাবো রোহিঙ্গা নিয়ে আজ সুপ্রিম কোর্ট ঠিক কী মন্তব্য রেখেছে। আর শুরুতে আমি সব্যসাচী যে খবরে চোখ রাখবো, হুমায়ুনকে হুমকি দিচ্ছে কে? মসজিদ করতে গিয়ে হুমকির মুখে হুমায়ুন কবির। জি24 ঘন্টায় এক্সক্লুসিভ হুমায়ুন কবির জানালেন এবং এসডিপিওর বিরুদ্ধে হুমায়ুন কবির সরব হয়েছেন। গোটা বিষয়টা আমরা জানবো। সোমা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমা, আমার এই মসজিদ বানাতে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, আমাকে অনেকেই হুমকি দিচ্ছে, অনেক রকম ভাবে চ্যালেঞ্জ করছে। আমার মৃত্যু একদিনই হবে। দল যদি কোনো কিছু আমাকে সিদ্ধান্ত নেয় বা বলে, তখন এটা নিয়ে আমি পরে কি সিদ্ধান্ত নেব। আজ পর্যন্ত দলের কোনো নেতা আমাকে এই ব্যাপারে নিষেধ করেননি বা আমাকে করতেও বলেননি। রাষ্ট্রের যদি এই মসজিদ করাটা সাংবিধানিক দিক থেকে কোনো বাধ্যবাধকতা থাকে বা কোনো অনারেবল কোর্ট যদি এটাকে স্টে করে, তখন তো আমাকে কোর্টে লড়তে হবে। কোর্টের আইনে লড়াই করে যেটা হবে সেটা হবে। যেরকম বললাম, আবারও আমি সোমার কাছে গোটা বিষয়টা বুঝে নিতে যাবো। সোমা, দেখো, হুমায়ুন কবির এখনো পর্যন্ত যে জায়গাতে তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। ইতিমধ্যে তিনি বেলডাঙ্গায় পরপর 3টি জায়গার মালিকের সঙ্গে কথা বলেছিলেন এবং যে কোনো অজ্ঞাত কারণেই হোক 3 মালিকই তাকে জমি দিতে অস্বীকার করেছেন। ফলত তিনি বেলডাঙ্গা 2-তে বেশ কিছু জায়গা আজ থেকে তিনি দেখা শুরু করেছেন এবং এই প্রসঙ্গে তার যেটা মূল অভিযোগ যে এক অংশের পুলিশ, অর্থাৎ তিনি সরাসরি নাম করে বলেছেন এসডিপিও এই জমি তাকে নিতে দিচ্ছেন না কোনোভাবেই, এবং সেক্ষেত্রে তিনি পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে 6 তারিখ তিনি নির্দিষ্ট জায়গাতেই তিনি বাবরি মসজিদ তিনি স্থাপন করবেন এবং যদি কারো ক্ষমতা থাকে তাকে সেদিন তাকে আটকে নেবে এবং বহরমপুর থেকে রেজিনগর পর্যন্ত পুরোপুরি হুমায়ুন কবির এবং তার দলবলের অধীনে থাকবে এই পুরো জায়গা। ফলত হুমায়ুন কবির তিনি যেমন বদ্ধপরিকর একদিক থেকে, অন্যদিকে প্রশাসনের একটা অংশ তারাও কিন্তু বেলডাঙ্গা 1 নম্বর ব্লকে এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে দেবেন না, এমনটাই অভিযোগ করছেন হুমায়ুন কবির। ফলত দুপক্ষের মধ্যেই একটা চাপানুতর রয়েছে এবং সেই আবহের মধ্যেই আজকে মুখ্যমন্ত্রী এসে পৌঁছচ্ছেন মুর্শিদাবাদে। ফলত রাজনৈতিক মহলেও যেমন এই পুরো বিষয় নিয়ে অনেকটা চিন্তিত রয়েছে, একই সঙ্গে হুমায়ুন কবির কোন দিকে স্ট্যান্ড নেন এবং তিনি আদৌ এই বাবরি মসজিদের শিলান্যাস করতে পারেন কিনা, তার কারণ ইতিমধ্যে হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে এই মামলা। সবটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। অনেক ধন্যবাদ সোমা। আর এই এসডিপিওর কথা সোমা যেরকম বলছিল যে এসডিপিওর বিরুদ্ধে অভিযোগ করছেন হুমায়ুন কবির, কি বলেছেন তিনি একবার শোনাই আপনাদের। ওই উত্তম গড়ায় এসডিপিও বেলডাঙ্গা লালগোলায় দাদাগিরি করে 10টা জীবন শেষ করে দিয়েছে। বেলডাঙ্গাতে মনে করছো তুমি যা খুশি তাই করবে? দেখবো আমাকে কে আটকায় 6 তারিখে। রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে। দেখি ক হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না, আমাকে ওখান থেকে হটাতে পারে। আমার জীবনের বিনিময় হলে এটা করে দেখাবো এবং দেখতে চাই। আর এবার রোহিঙ্গা নিয়ে একেবারে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। তীব্র অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। অবৈধদের জন্য কি রেড কার্পেট বিছিয়ে দেবে রাষ্ট্র? এই প্রশ্ন প্রধান বিচারপতি সূর্যকান্তের। পরবর্তী শুনানি 16ই ডিসেম্বর বলে খবর পাওয়া যাচ্ছে। একেবারে তীব্র এই মন্তব্য, রোহিঙ্গা নিয়ে কড়া মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। তীব্র অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত তারা জানিয়েছেন যে অবৈধদের জন্য এবার কি রাষ্ট্র রেড কার্পেট বিছিয়ে দেবে, এই প্রশ্ন করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যে খবর পাওয়া যাচ্ছে পরবর্তী শুনানি, এই মামলার পরবর্তী শুনানি আগামী 16ই ডিসেম্বর। রাজীব চক্রবর্তী থেকে আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, রোহিঙ্গা নিয়ে এই কড়া মন্তব্য সুপ্রিম কোর্টে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং তাৎপর্য রয়েছে এই মন্তব্যের। সুপ্রিম কোর্টে আজকে রোহিঙ্গা নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল এবং রোহিঙ্গা ইস্যুতে সেখানে সেই মামলাতে
বিভিন্ন বক্তব্য করা হয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে যে সমস্ত রোহিঙ্গাদের ইতিমধ্যেই ফেরত পাঠানো হচ্ছে বা তাদের আটক করা হচ্ছে, তাদের মানবিক দিকটা সেক্ষেত্রে খতিয়ে দেখা হোক। মূলত যারা শরণার্থী তাদের নিখোঁজ হয়ে গিয়েছেন বেশ কয়েকজন, এবং সেই বিষয়েই মামলা করা হয়েছিল। অর্থাৎ শরণার্থী রোহিঙ্গাদের মধ্যে থাকা কয়েকজন রোহিঙ্গা তারা নিখোঁজ হয়ে গিয়েছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেঞ্চ আজকে স্পষ্ট ভাষায় জানিয়েছে যে একেবারেই যদি কোট আনকোট করতে হয় আইনজীবীদের উদ্দেশ্যে, বিচারপতি যেটা বলেছেন, আপনিও জানেন তারা অনুপ্রবেশকারী। আমাদের দেশের উত্তর সীমান্ত অত্যন্ত সংবেদনশীল। দেশে কি ঘটছে আপনি এবং আপনারা জানেন। যদি কেউ বেআইনিভাবে এসে থাকে তাদের জন্য রেড কার্পেট বিছোতে চান, সুড়ঙ্গ দিয়ে তারা ঢোকে, তারপর খাদ্য, আশ্রয়, শিশুদের অধিকার ইত্যাদি নিয়ে তারা দাবি করেন। অর্থাৎ একেবারেই যারা অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারী সম্পর্কে করা একটা অবস্থান কিন্তু সুপ্রিম কোর্ট আজকে জানিয়ে দিয়েছে, এবং আদালতের শুনানি 16 ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। যেদিন রোহিঙ্গাদের সম্পর্কিত অন্য মামলার তালিকাভুক্ত রয়েছে সেদিনই এই মামলাটি শোনা হবে। কিন্তু প্রধান বিচারপতি বেঞ্চের আজকের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর যথেষ্ট তাৎপর্য রয়েছে বলে অন্তত একেবারে রাজীব, ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। যারা সংবিধানকে মানেন তাদের সবার ক্ষেত্রে এই ধরনের পর্যবেক্ষণ বা এই ধরনের বক্তব্যই সবাই এক্সপেক্ট করবে। এটা হতে পারে না যে কোনো যে কেউ এসে এখানে থাকতে পারবে। এটা কোনো ধর্মশালা নয়, ধর্মশালা হওয়া উচিতও নয়। তাহলে তো আপনার বাড়িতেও তো গরিব মানুষ এসে থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গরিব মানুষ ঢুকিয়ে দেবো আমরা। তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে তাকে আমরা স্বাগত জানাই। আমরা এবার একটু তৃণমূলের প্রতিক্রিয়া শুনে নিই। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু কি বলবেন সুপ্রিম কোর্টের এই মন্তব্য রোহিঙ্গা নিয়ে, যে অবৈধদের জন্য এবার কি রেড কার্পেট বিছিয়ে দেবে রাষ্ট্র, আর বিজেপি এই বক্তব্যকে সমর্থন করছে? না, রাষ্ট্রের কথা বলেছেন। অবৈধ অনুপ্রবেশ তো রাষ্ট্রের সীমানা পেরিয়ে হয়, সুতরাং রাষ্ট্রের দায়িত্ব সেইগুলো আটকানো, সেখানে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, তাকেই তো ইঙ্গিত করেছে, রাজ্যের দায়িত্ব তো নয়। বিজেপি সেটাকে বলছে খুব ভালো, কিন্তু বর্ডারটা তো দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, নরেন্দ্র মোদী, অমিত শাহ। সুপ্রিম কোর্ট তো রাষ্ট্রের কথা বলেছে, রাজ্যের কথা তো বলেনি। আবার তাতে খুব ভালো কি বলছে, লজ্জায় তো এদের থুতু ফেলে ডুবে মরা উচিত, যে রাষ্ট্র তাদের সীমানা আটকাতে পারছে না, অবৈধ অনুপ্রবেশ তার মানে হচ্ছে। দায়িত্বটা কার? অমিত শাহ। তার তো পদত্যাগ করা উচিত। জয়প্রকাশ বাবু ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নতুন মোবাইলে বাধ্যতামূলক সঞ্চার সাথী অ্যাপ নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের। সরকারি সাইবার সিকিউরিটি অ্যাপ রাখতেই হবে প্রতিটি মোবাইলে। পুরনো মোবাইলেও সফটওয়্যারের মাধ্যমে সেই সঞ্চার সাথী অ্যাপ আপডেট করাতে হবে কোম্পানিগুলিকে। কেন্দ্রীয় সরকার কি আমজনতার মোবাইলে নজরদারি করতে চায়? প্রশ্ন বিরোধী রাজনৈতিক দলগুলির। দেবাঞ্জন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। দেবাঞ্জন, যেটা জানতে চাইবো যে সঞ্চার সাথী অ্যাপ আগেই কিন্তু বাজারে নিয়ে আসা হয়েছে, এবং এবার যেটা নির্দেশিকা দেওয়া হয়েছে গত 28শে নভেম্বর, যে সমস্ত মোবাইলে নতুন যেগুলো বাজারে আসছে তাতে রাখতে হবে, এবং যেগুলো ছিল সেগুলোতে এক্সিস্ট ফোনেও রাখতে হবে। বিরোধীরা মনে করছে এগুলো পেগাসাস। কেন মনে করছে? দেখো, বিরোধীরা মনে করছেন পেগাসাস সঞ্চার সাথী অ্যাপ, যেটা তুমি বলছিলে একদম ঠিক। 2023 সালে এই পোর্টালটি শুরু হয়, এবং তারপর গত জানুয়ারি থেকে এই সঞ্চার সাথী অ্যাপ কিন্তু কার্যকর। এবং সেখানে সরকারের বক্তব্য ছিল যে এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে যে ডিজিটাল অ্যারেস্ট, ফোন হারিয়ে যাওয়া, একই নামে একাধিক সিম নিয়ে কারা কারা ব্যবহার করছে, বা অন্য কোনো ফোন কেউ চুরি করে ফেলেছে কিনা সেই চোরকে ধরা, এই সব জিনিসগুলো সামনে রেখে বিজেপি সাইবার নিরাপত্তার নাম দিয়ে এই গত 28 তারিখ এই অ্যাপটি সবাইকে যাতে ডাউনলোড করে প্রত্যেকের মোবাইলে থাকে নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছে। কিন্তু বিরোধীরা, তারা কিন্তু বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে, জন ব্রিটাস বলছেন, সিপিআইএম এর সাংসদ, তিনি বলছেন এরপরে হয়তো হাঁটু, জয়েন্ট, মস্তিষ্কে চিপ লাগিয়ে দেওয়া হবে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এটাকে অসাংবিধানিক বলেছেন, এবং বলেছেন যে ব্যক্তি জীবনে উকি মারার জন্যই এটা বিজেপির কাজ। এবং একই সঙ্গে এটা উঠে আসছে, কেউ বলেছেন যে এটা কার্তি চিদাম্বরম, যেমন তিনি বলেছেন এটা পেগাসাস প্লাস।
কেন পেগাসাস প্লাসের কথা আসছে এই খবরের দিকে। আর এই প্রসঙ্গে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী তিনি কি বলছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, এবং একই সঙ্গে আপনাদেরকে শোনাবো বিরোধীদের তরফ থেকে প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা তিনি কি বলছেন। अगर आप चाहते हो तो इसको आप एक्टिवेट करो, अगर आप नहीं चाहते तो इसे एक्टिवेट मत करो। सुनिए ना, अगर आप इसको अपने फोन पे रखना चाहते हो तो रखो, अगर आप इसको डिलीट करना चाहते हो तो डिलीट करो। जिस तरीके से उदाहरण के तौर पे आपके फोन पे जब आप फोन खरीदते हो तो उस पे कई ऐप्स आ जाती हैं, जैसे गूगल मैप्स भी आ जाता है। अब आपको गूगल मैप इस्तेमाल नहीं करना है तो आप डिलीट कर लो, अगर आपको संचार साथी इस्तेमाल नहीं करना है तो डिलीट कर दो। It's a very fine line between fraud is easy to report and we can see everything that every citizen of India is doing on their phone. So that's not how it should work. There should be an effective system to report fraud, and we've discussed this at great lengths on cyber security and this and that, and definitely there's a need for cyber security, but that doesn't mean that it gives you an excuse to go into every citizen's telephone. আপনারা এআই নির্মিত ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বিরোধীরা ঠিক কি অভিযোগ করতে চাইছেন, অর্থাৎ আপনি আমি যা কথা বলবো সবই শুনতে পারবে সরকার, এই অভিযোগ তারা করছেন। দোলা সেন কি বলছেন শোনাবো। 14 সাল থেকেই বিরোধী সহ সমস্ত মানুষের ওপর, পার্লামেন্টের ওপর, পার্লামেন্টেরিয়ানদের ওপর পেগাসাস নিয়ে এসেছিল। পেগাসাস নিয়ে আমরা প্রচুর আন্দোলন করেছিলাম। পরে তো প্রমাণও হয়েছে যে হ্যাঁ পেগাসাসের এই অ্যাপ ওরা ইউজ করছিল। এখন সঞ্চার সাথী আনছে, কিছুদিন আগে এনেছিল আধার কার্ডকে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হবে, ফোনের সঙ্গে লিঙ্ক করতে হবে, আবার এসআইআর করতে গিয়ে বলে দিল আধার কার্ড ওরা মানেই না। তো ওদের কোনো মাথার ঠিক আছে? মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, ওরা মনে করে ওদের জায়গিরদারি, ওরা এখন পাওয়ারে আছে, ওরা যা প্রাণে চায় তাই করতে পারে। সন্দেশখালীতে ফের তৃণমূলের দাদাগিরির অভিযোগ, কিরকম দাদাগিরি জানাবে বিমল রয়েছেন আমাদের সঙ্গে। বিমল, শাহজাহানের একটা মার্কেট ছিল শাহজাহানের নামে, সেই মার্কেটটা পরবর্তীকালে যে মন্ডল পরিবার, ওই শাহজাহানেরই প্রতিবেশী মন্ডল পরিবার আদালতে যায়। আদালতের নির্দেশে তার দাবি, এই মন্ডল পরিবারের দাবি, নির্মল কুমার মন্ডল এবং রবীন কুমার মন্ডল দুই ভাইয়ের দাবি যে আদালতের নির্দেশ আছে ওখানে ওই মার্কেটে কোনো রকম মিটিং কোনো কিছু করা যাবে না। এই সম্প্রতি ওইখানে শাহজাহানের দুই অনুগামী, বিশেষ করে ইমাম আলী গাজী এবং মুসলিম শেখ পঞ্চায়েত সভাপতি এবং 1 নম্বর ব্লকের সম্পাদক, এই দুজন মিটিং করে তার প্রতিবাদ করায় এই মন্ডল পরিবারের অভিযোগ বিভিন্নভাবে তাদের খুনি হুমকি দিচ্ছে এই দুজনের অনুগামীরা। এবং যেটা সব থেকে বড় অভিযোগ যে শাহজাহান জেল থেকে, তাদের অভিযোগ জেল থেকেই তার এই কার্যকলাপ চালাচ্ছে, এখনো পর্যন্ত এই জায়গায় থামেনি, কারণ তারা রীতিমতো আতঙ্কিত। বিষয়টা নিয়ে তারা নেজার থানার যে চৌকি আছে সেখানে তারা অভিযোগ দায়ের করে। এই মুহূর্তে তারা যেটা বলছে রীতিমতো আতঙ্কিত, কিন্তু মোসলেম শেখের সঙ্গে আমরা কথা বলে যেটা জানাচ্ছেন যে পুরোপুরি চক্রান্ত, বিষয়টা নিয়ে ওদের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে এবং লোকসভার সময় একবারই তিনি বাড়ি গিয়েছেন, তারপর তার সঙ্গে দেখা হয়নি। পুরো চক্রান্ত করে উত্তেজনা ছড়ানোর জন্য তার নামে অভিযোগ করা। অনেক ধন্যবাদ বিমল। যখন সন্দেশখালীর পরিস্থিতি কিছুটা শান্ত, ঠিক তখন আবার উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে সন্দেশখালীতে। এই যে নেতা, এদের জানা উচিত যে এদের মনিবরা কিন্তু জেলে, তাই বেশি লাফালাফি করার কোনো দরকার নেই। আর সব্যসাচী, শুধু সন্দেশখালীতেই এই ছবি নয়, হলদিয়াতেও কিন্তু তৃণমূলের দাদাগিরির ছবি ধরা পড়েছে। এখানে দেখা যাচ্ছে যে ইউনিয়নের দাদাগিরি, অটো চালাতে না পেরে স্বেচ্ছা মৃত্যুর আবেদন করেছেন দুই অটো চালক। রাস্তায় অটো না চালাতে দেওয়ার অভিযোগ। তৃণমূলের
অটো ইউনিয়নের বিরুদ্ধে এই অভিযোগ। অটো চালাতে গেলেই 2 অটো চালককে বেধড়ক মারধর করা হয়েছে। অটো চালকদের অভিযোগ যে এর আগে তাদের 2টি সিএনজি অটো ছিল, কিন্তু সেগুলির রক্ষণাবেক্ষণ ও জ্বালানির খরচ অত্যধিক হওয়ায় ব্যাংক ঋণ নিয়ে 2টি ব্যাটারি চালিত অটো তারা কেনেন, কিন্তু নতুন অটো রাস্তায় নামানোর পরই শুরু হয় সমস্যার সূত্রপাত। অভিযোগ, সুতাহাটা অঞ্চলের তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের পক্ষ থেকে তাদের বারবার বাধা দেওয়া হয়। দু মাস ধরে পেনশন নেই অবসরপ্রাপ্ত পুর কর্মীদের। আসানসোল পুর নিগমে পেনশন নিয়ে ক্ষোভ। আর্থিক সংকটে বহু বয়স্ক মানুষ, নোটিশে লেখা ফান্ডের অভাবে পেনশন বন্ধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।